নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো। ভূগোল বিষয়ের আরেকটি দিক নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। ভূগোল বিষয়টা এমন একটা বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যহিক কাজকর্মের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত থাকে। তাই প্রত্যেকটা পদক্ষেপে আমরা ভূগোল বিষয়কে অনুধাবন করার সুযোগ পাই। একজন ভূগোলবিদ তাই যথার্থই বলেছিলেন, ভূগোল বিষয় হলো ভবিষ্যৎ জীবনের চাবিকাঠি। আমরা এই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে বসবাস করছি। আমাদের এই পৃথিবী বায়ুমণ্ডল দ্বারা পরিবেষ্টিত। আমরা এই বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তরে বাস করছি। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে আমরা রয়েছি। সেই আলোচ্য বিষয় আজকের বায়ুমণ্ডলকে কেন্দ্র করেই। ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে আমরা বায়ুমণ্ডল বলে জানি। তাহলে এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা রয়েছি এবং এই বায়ুমণ্ডলের মধ্যে কি কি রয়েছে? এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে গ্যাসীয়। বায়ুমণ্ডলে কি কি উপাদান দ্বারা গঠিত? এই বায়ুমণ্ডলের উপাদান দ্বারা গঠিত গ্যাসীয় উপাদান আর জলীয় বাষ্প আর কঠিন বস্তুকণা। গ্যাসীয় উপাদান কি কি রয়েছে? গ্যাসীয় উপাদান রয়েছে নাইট্রোজেন সবথেকে বেশি পরিমাণে, তারপরে অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, আর রয়েছে জলীয় বাষ্প এবং কঠিন বস্তুকণা। রাসায়নিক গঠন অনুসারে এই বায়ুমণ্ডলের যে রয়েছে এই বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো হোমোস্ফিয়ার আর একটা হলো হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ারটা কি? হোমোস্ফিয়ার হলো এই যে আমরা ভূপৃষ্ঠে রয়েছি, ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে রয়েছি, তো ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান রয়েছে সেই গ্যাসীয় উপাদানগুলো সমান অনুপাতে থাকে, তাই একে বলা হচ্ছে হোমোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারটা কি? হেটেরোস্ফিয়ার হলো হোমোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং অর্থাৎ 88 থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে গ্যাসীয় উপাদানগুলি একই রকমভাবে থাকে না, অর্থাৎ এক একটি স্তরে এক এক রকমভাবে গ্যাসের প্রাধান্য থাকে, তাই একে বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারের পরে রয়েছে আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন স্তর হেটেরোস্ফিয়ারে পরবর্তীকালে ধাপে ধাপে রয়েছে। তো আজকের আলোচ্য বিষয় যেটা রয়েছে সেটা হলো যে উষ্ণতার হ্রাস বৃদ্ধি অনুসারে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করতে পারি। উষ্ণতার হ্রাস বৃদ্ধি অনুসারে সেটা কি? যে 6টি ভাগে ভাগ করা যাচ্ছে, 6টি ভাগ কি? সে 6টি ভাগ হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। আজকে প্রধান যে আলোচ্য বিষয় সেটা হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারটা কি? গ্রিক শব্দ ট্রপোস শব্দের অর্থ হলো মিশে যাওয়া এবং স্ফিয়ার শব্দের অর্থ হলো অঞ্চল বা মণ্ডল থেকে এই স্তরের নাম হয়েছে ট্রপোস্ফিয়ার। আমরা যে স্তরে বর্তমানে বসবাস করছি ভূপৃষ্ঠের সঙ্গে একবারে সম্পর্কযুক্ত যে স্তর, অর্থাৎ বায়ুমণ্ডলে একেবারে যে নিচের স্তর, সেই স্তরটা হলো ট্রপোস্ফিয়ার। এখানে কি হয়? এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? এই ট্রপোস্ফিয়ার উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চল থেকে প্রায় 8 কিলোমিটার। এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যায়। একে উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বলা হয়ে থাকে। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়, কারণ হলো এই স্তরে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টিপাত ইত্যাদি আবহাওয়ার বিভিন্ন যে যাবতীয় ঘটনা সেই ঘটনাগুলো এখানে ঘটে থাকে। এবং যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে এবং গ্যাসীয় উপাদানের ভরের প্রায় 75% এই স্তরে থাকে, অর্থাৎ এখানে গ্যাসের যে চাপ অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে চাপ সেই চাপের পরিমাণটা এখানে বেশি থাকে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের গতিবেগটা বাড়ে, আবার বায়ুর ঘনত্ব বা চাপটাও
কমতে থাকে, জলীয় বাষ্প আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশের উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে -80°C এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলে -58°C। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি হয় না, প্রায় একই রকমই থাকে বা ধ্রুবক থাকে। একে বলা হয় ট্রপোপোজ। অর্থাৎ এই ট্রপোপোজে উষ্ণতার এবং উষ্ণতা একবার স্থিতিশীল অবস্থায় থাকে এবং এই ট্রপোপজটাই হলো ট্রপোস্ফিয়ারের শেষ সীমা এবং ট্রপোপজটাই হলো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর। তাই আমাদের এই যে ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে সংলগ্ন যে স্তর এবং বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের গুরুত্ব, তাই ট্রপোস্ফিয়ারের মানব জীবনে ট্রপোস্ফিয়ারের গুরুত্ব অপরিসীম। কারণ ট্রপোস্ফিয়ার ছাড়া জীবকুলের সৃষ্টি এবং বংশবৃদ্ধি এই সমস্ত ক্রিয়াকলাপগুলো সম্পন্ন হতো না এবং ট্রপোস্ফিয়ারের মাধ্যমেই এই জীবকুলের অস্তিত্ব বর্তমানে রয়েছে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।